ওয়েলকাম টু ইউকেআর পডকাস্ট। ফার্স্ট অফ অল বলো কেমন আছো? ভালো আছি। ভালো আছো? হ্যাঁ, একদম পডকাস্টের জন্য ফাইন। তো বেসিক্যালি আমি পয়েন্টে আসছি ডিরেক্টলি। তো আজকে আমাদের টপিক হলো তন্ত্র, ব্ল্যাক ম্যাজিক। তুমি এ নিয়ে অনেক রিসার্চও করেছো। ভূতায়ন অ্যাকচুয়ালি জিনিসটা কি, মানে পজিশন কি এরকম, মানে কোনো ডকুমেন্টেড জিনিসপত্র রয়েছে ওখানে? হ্যাঁ, অবভিয়াসলি এক্সরসিজমের তো ডকুমেন্টেশন আছেই। আচ্ছা, বেসিক্যালি ডকুমেন্টেশন হওয়ার আগে যখন রিসার্চ করছিলে, হ্যাঁ, তো তোমার নিশ্চয়ই অনেক ডকুমেন্ট তোমার চোখে এসছে। হ্যাঁ আসছে তো। যেরকম একটা, যদি তুমি সব থেকে চরম পর্যায়ে এরকম কিছু বলো, তাহলে তুমি কোন ঘটনার কথা উল্লেখ করবে? তুমি জার্মানিতে একটা ঘটনা ঘটেছিল, ডিমনিক এক্সরসিজমের সব থেকে বড় ঘটনাটি আমি বলবো। ঘটনা প্রচুর আছে, ডকুমেন্টেড ঘটনা, যেটা প্রসিকিউশনের পার্ট, মানে কোর্ট রুমে তোলা হয়েছিল এমন ঘটনার কথা বলছি। আচ্ছা, ঠিক আছে। তো সেটাতে সব থেকে বড় ঘটনা হয়েছিল জার্মানিতে। 1952 জন্ম হয়েছিল অ্যানালিজ মিশেলের। মিশেল পরিবার ক্যাথলিক পরিবার ছিল। অ্যানালিজ মিশেলের ঘটনারই রিপারকাশন হচ্ছে এক্সরসিজম অফ এমিলি রোজ, যে বইগুলো খুব হিট বই, মুভিগুলো, ওটা আসলে অ্যানালিজ মিশেলেরই গল্প এবং সত্যিকারের গল্প, এর মধ্যে কোনো ইয়ে নেই একদম। এবং সেই এক্সরসিজমের প্রায় 67 বার এক্সরসিজম হয়েছিল, এবং 67 বার। এবং এক্সরসিজমটা একদম প্রুভেন ডকুমেন্ট, এবং তার কিছু ক্লিপও ইউটিউবে আছে, আমি শোনাবো। ঠিক আছে। 1952 জন্ম হয় তার। 16 বছর বয়স যখন হয় মেয়েটির, মানে 1968 সেপ্টেম্বর মাসের আশেপাশে, সেই সময় সূত্রপাত হয়েছিল ওর জীবনে কিছু কিছু ডিমনিক ইভেন্টের। কি হতো, মাঝে মাঝে ও অজ্ঞান হয়ে যেত। অ্যানালিজ মিশেল এমন চলতো যে কেউ ওর আশেপাশে আছে, কেউ ধরছে, ওকে ছুঁচ্ছে, এমন অনুভূতি হতো। দরজা ধাক্কা দেওয়ার শব্দ হতো, সেটাও একা নয় কিন্তু, ওর বোনও শুনতে পেত, ওর মা শুনতে পেত ইভেন। এই ঘটনাগুলো ঘটতো। এবার এরকম হতে হতে 1969 আশেপাশে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। ওর বাড়ির মেন গেটে কেউ ধাক্কা দেয় খুব জোরে, এবং ওর সবসময় মনে হয় যে ওর সাথে কেউ আছে। সবসময় মনে হয়, মানে মানসিক বিকৃতি ভাবাটা স্বাভাবিক প্রথম অবস্থায়। ওর বাবা মাও সেটাই ভাবে। ফ্যামিলি ফিজিশিয়ান ছিলেন ডক্টর ভোট, ওনাদের মানে এমিলিজ মিশেলের যে ফ্যামিলি, সে ফ্যামিলি ফিজিশিয়ান ছিল। এবং পরবর্তীকালে একজন নিউরোলজিস্ট ডক্টর লুথিকেও হায়ার করা হয়। ডক্টর ভোট এবং ডক্টর লুথি ওর যাবতীয় কাউন্সিলিং করে, এবং সেই সময় ইইজি এক্সামিনেশন হতো। এখন তো অনেক অ্যাডভান্স হয়ে গেছে। কিসের জন্য? এটা আমাদের মস্তিষ্কের যে নিউরাল প্যাথ গুলো থাকে, সেগুলো ঠিকভাবে কাজ করছে কিনা, সার্কিট, আচ্ছা, সেগুলোকে দেখার জন্য। তো সেগুলো করেও কিন্তু কোনো রকম অবিশ্বাস্য কিছু ধরা পড়েনি, এবং রুগী হিসাবে কিন্তু কোনো রুগী ছিলই না আর কি। রিপোর্ট আসে একদম প্রপার। ডাইল্যান্টিন থেরাপিও দেওয়া হয়, এই সব কিছু করা হয়, কিন্তু কোনো উপশম হয়নি। 1973 সালে একটা রাতে শোবার ঘরের দরজায় আবার সেই ধাক্কার শব্দ হয়, এবং ওই শব্দ এতটাই জোরে ছিল যে তার বোন এবং মাও শুনতে পায় সেদিনও। এবং তারপর থেকে শুরু হয় নতুন একটা উপক্রম। অ্যানালিজ মিশেল বলে ওর ওজন কমতে থাকে, সব থেকে বড় কথা, খিদে কমতে থাকে, এবং 36 কেজি ওজন হয়ে গেছিল যখন শেষে মারা গেছিল সে, অ্যানালিজ মিশেলের। আচ্ছা, মানে একদম শেষের কথা বলছি। অ্যানালিজ মিশেলের পরবর্তীকালে একটা সময় এমন হয়ে গেছিল, 1975 আশেপাশে পোকামাকড় ধরে খেত, নিজের প্রস্রাব ইউরিন নিজেই চেটে খেত, এরম হয়ে গেছিল। বড় বড় আসবাবপত্র খালি হাতে অনায়াসে ছুঁড়ে ফেলতে পারত। এটা কিন্তু আমি আমার কথা বলছি না, বোন এবং মায়ের যে ডকুমেন্টেড ভার্সন সেটার কথা বলছি। একদিন একটি আপেলকে খালি হাতে পুরো চেপটে দিয়েছিল, এদিকে কিন্তু খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, গায়ে বিশাল জোর। যখনই খেতে দেওয়া হতো, অ্যানালিজ মিশেল একটা কথা বলতো, নট পারমিটেড টু ইট, মানে খাওয়ার পারমিশন দেওয়া হয়নি। মানে ওকে যারা পজেস করেছিল তারা ওকে খাওয়ার জন্য পারমিট করছিল না, তার দেহের ওপর এবং মস্তিষ্কের ওপরে সম্পূর্ণরূপে অধিকার করে বসেছিল। কমপ্লিট কন্ট্রোল ছিল, কমপ্লিট কন্ট্রোল। কারণ ও ছোট ছিল, জানতো না, 18 বছর 16 বছর একটা মেয়ে, সে কি জানবে। এবার
এরম করতে করতে সেই সময় ওরা বুঝতে পেরেছিল যে ব্যাপারটা মেডিকেল নয়, কোনো একটা ডিমন বা পরজীবী আশ্রয় করেছে, বা ব্যাপারটা টোটালি একটা ভৌতিক ব্যাপার, এমন একটা ব্যাপার যেটা ডাক্তারের কম্য নয়। এইটুকু ওদের পরিবার বুঝতে পেরেছিল। তারপরে ওরা লোকাল চার্চে যায়, লোকাল চার্চে ফাদার অল্টারের সঙ্গে দেখা করে। ফাদার অল্টার ফাদার রেঞ্জকে রেকমেন্ড করে এক্সরসিজমের জন্য, কারণ ফাদার রেঞ্জ এক্সরসিজমের পারদর্শী ছিলেন। আচ্ছা, ঠিক আছে। ফাদার রেঞ্জ এক্সরসিজমের অনুমতি পায় ভ্যাটিকান সিটি থেকে 1975 সালের 24শে সেপ্টেম্বর, চার্চের অনুমতি পান, এবং তারপরে শুরু হয় তার এক্সরসিজম। ফার্স্ট হয়েছিল একদম 42 খানা অডিও রেকর্ডিং আছে এক্সরসিজম এনালিস মিশেলের। শোনায় বলছিল তুমি? হ্যাঁ, শোনাবো। সে দেখো, ভাষাটা ল্যাটিন। তার কারণ হচ্ছে পরবর্তীকালে জানা যায় যে 1500 শতাব্দীর একজন চার্চ থেকে বিতাড়িত পাদ্রী, যার নাম লাইভ রেকর্ডিং, হ্যাঁ, এগুলো কোর্টে পেশ করা হয়েছিল, এই রেকর্ডিং গুলো কোর্টে পেশ করা হয়েছিল। ফাদার ফ্লেশম্যান বলে একজন ব্যক্তি ছিলেন, উনি ফাদার ছিলেন কিন্তু নৈতিকভাবে ভালো ছিলেন না, তো সেই ফাদার ফ্লেশম্যানকে তাড়িয়ে দেওয়া হয়েছিল চার্চ। এই কথাগুলো কোন ট্রান্সলেশন করা হয়েছিল পরে নরমাল ইংলিশে? এই যে কথাগুলো বলছে পজেসড হওয়ার টাইমে হয়তো ট্রান্সলেশন করা হয়েছিল, কিন্তু ল্যাটিন থেকে ইংলিশে। আসলে ল্যাটিন না শুধুমাত্র ইংলিশেরই পূর্বপুরুষ নয়, ফ্রেঞ্চ, ইংলিশ এবং আরো 4-5 রকমের ভাষা ল্যাটিন থেকে এসেছে। অ্যানশিয়েন্ট ল্যাটিন কিন্তু অনেকটা বৈদিক সংস্কৃতের মতন, এর মানুষ মানে ট্রান্সলেটর পাওয়া কিন্তু খুব সমস্যা। আচ্ছা, অত সহজ নয় আর এগুলোকে ট্রান্সলেট করা, মানে বহু পুরনো পুঁথিপত্রে অ্যানশিয়েন্ট ল্যাটিন লেখা থাকতো। ঠিক আছে, তো লাস্টে এই ধরনের ঘটনার পরে ধীরে ধীরে শরীর ভেঙে পড়ে, শোচনীয় অবস্থা হয়ে যায়, এবং তাদের পরিবারের মনে হয় যে আমার ঘরেই যেন ডিমন্স বসবাস করছে, কারণ এনালিস মিশেল নিজেই একটা জলজ্যান্ত ডিমনের মতন ব্যবহার করত। তার শক্তি কমছে, ওজন কমছে, দৈহিক শক্তি বাড়ছে, আবল তাবল বকছে ল্যাটিনে। ঠিক আছে, ল্যাটিন ইংলিশ মেলানো মেশানো। তো শেষে ওজন হয়ে গেছিল, যেটা বললাম আমি, 36 কেজিতে নেমে এসেছিল না খেয়ে খেয়ে। যখনই খেতে দেওয়া হতো একই কথা বলতো, নট পারমিটেড টু ইট। এর হতে হতে 30শে জুন শেষ এক্সরসিজম হয় অ্যানালিস মিশেলের, ওই সালেরই। এবং তারপরে 23 বছর বয়সে 67 বার এক্সরসিজম হওয়ার পরে অ্যানালিস মিশেল মারা যায়। ডক্টর রথ, যে কিনা ওনার ফিজিশিয়ান ছিল, ফ্যামিলি ফিজিশিয়ান, উনি কোর্টে জাজকে বলেন দ্যার ইজ নো ইনজেকশন ফর ডেভিল। উনি বিশ্বাস করেছিলেন যে এটা কোনো মেডিকেল ইভেন্ট নয়। এরকম ডকুমেন্টেশন আরো আছে, হয়তো আমাদের দেশে আছে, কেউ ডকুমেন্ট করেনি, কোর্ট অব্দি যায়নি। যার জীবনে ঘটে এমন কিছু সে তো জানে যে কি ঘটেছিল, সে হয়তো 2-4 জনকে বলে, শেষে হয়তো কেউ বিশ্বাস করলো না, কাউকে বললো না, এইটুকুই তো হয় আর কি হয়। তো তোমার রিসার্চ ওয়াইজ তোমার কি মনে হয় যে তন্ত্র জিনিসটা এলো কোথা থেকে প্রথম? নাকি ভারতেই ছিল এই জিনিসটা, উৎপত্তি ভারতেই, নাকি অন্য কোনো জায়গা থেকে এই জিনিসটা ভারতে এসছে? না না, ভারতে মানে কোথা থেকে এসছে সেটা নয়, ভারতে আগে থেকেই ছিল, এবং আমাদের বাংলাতে খুব ভালোভাবে গাঢ়ভাবে ছিল, এবং আজও এটা চলছে, আমরা বুঝতে পারছি না। আচ্ছা, যেমন বিয়ের সময় আমাদের নর্মালি গ্রাম বাংলায় যেটা বিয়ে হয়, সেখানে মুখচন্দ্রিকা বলে একটি রীতি পালন করা হয়। ঠিক, মুখচন্দ্রিকা মানে হচ্ছে বর এবং বধূ তারা সর্বপ্রথম নিজেদেরকে দেখবে। আগেকার যুগে তো লাভ ম্যারেজ ব্যাপারটা খুব একটা ছিল না, অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, ঘটক দেখে আনলো, বর বধূ বিয়ে হলো, প্রথম দেখছে তারা। সেক্ষেত্রে এই জন্য করা হতো যাতে তাদের মধ্যে একটা প্রেম বিনিময় হয়, তারা একে অপরের চোখে চোখ রেখে প্রেম বিনিময় করতে পারে। এটা সম্মোহনের পার্ট, ষটতন্ত্র ক্রিয়ার একটি হচ্ছে সম্মোহন, বশীকরণ, সম্মোহন। হ্যাঁ, এটা তার পার্ট মুখচন্দ্রিকা। সম্মোহন কি চোখ লুকস দিয়ে হয়? চোখ একটা বড় ব্যাপার। মেসম্যারিজম, যেটাকে ইংলিশে বলা হয়, মেসম্যারিজম নিয়ে আমাদের প্রয়াত ম্যাজিশিয়ান পিসি সরকার, উনি খুব ভালো ভালো বই লিখে গেছেন। আচ্ছা, আসল মেসম্যারিজম আরো প্রচুর বই আছে, কিন্তু ওনার লিখিত বই খুব ভালো। মেসম্যারিজম মানে এই সম্মোহন বিদ্যা, সম্মোহনের ক্ষেত্রে চোখই হচ্ছে মেন। এবং যার জন্য আবার আমাদের গ্রাম বাংলায় ঘোমটা প্রথা ছিল, যেটা ঘোমটা প্রথা মানে পর পুরুষের দিকে
তাকানোটা নিষেধ ছিল সামাজিক ভাবে। হ্যাঁ, গ্রামের দিকে। কারণ কি, দেখবে যদি আসেও কেউ বাড়িতে তখন মাথা নিচু করে থাকতো ঘরের বউরা, তাকাতো না তার দিকে, সম্মোহন যাতে না হয়। আচ্ছা, আসল কারণ কিন্তু ওই মানে রুট কজ কিন্তু ওইটাই ছিল। এখন যে সেটা মানা হয় না, এখন মানা হয় না। আচ্ছা, তো এখন কি সেই জিনিসটা মানে আগে এই জিনিসটা খুব বেশি চলতো আর কি, সম্মোহন টম্মনের ব্যাপারগুলো? হ্যাঁ, আগে এগুলো ঘরে ঘরে ছিল। যেমন তুমি যদি আমাদের দেশ ছাড়াও মধ্যযুগে যদি তুমি দেখো, ম্যাজিক প্রথাটা আর কি, এটা ঘরে ঘরে ছিল। তুমি দেখবে উইচক্রাফট তখন খুব বেশি ছিল। সালেমের উইচক্রাফটে প্রচুর লোককে মেরে ফেলা হলো, তো ফাঁসি দেওয়া হয়েছিল অনেক লোককে। তখনকার যুগে এটা হয়েছিল যে ডাইনিদের, যারা বেসিক্যালি তান্ত্রিক ছিলেন, মানে ওই পশ্চিম দেশে তো যারা ডাইনি ছিল মানে তারা হচ্ছে মানে আমাদের দেশে এটা ব্ল্যাক ম্যাজিক বলি আমরা, তারা সেই অকাল্ট প্র্যাকটিসেসটা করতো। বলা হতো যে ফাঁসি দেওয়ার পরে কি করা হতো, সেই ডাইনিদের জলে ফেলে দেওয়া হতো। যদি জলে ভাসে তাহলে সে ডাইনি ছিল, আর যদি ডুবে যায় তাহলে ঠিক ছিল। মানে এরকম একটা উদ্ঘট প্র্যাকটিসেস ছিল আর কি। কিন্তু বোঝার ব্যাপার হচ্ছে এইটা যে এমন কিন্তু নয় যে ডাইনি প্রথা ছিল না, এমন কিন্তু নয় যে অকাল্ট প্র্যাকটিসেস ছিল না। যেমন আমাদের গ্রাম বাংলায় একটা প্র্যাকটিস ছিল, খুব ছোট ছোট জিনিস বলছি, মানে এগুলো টোটকা টাইপের। যেমন ধরো জোঁক ধরে, আগে তো বন বাদার সবই ছিল, গ্রামই ছিল, শহর কম ছিল। বন বাদারে যদি জোঁক ধরে, নিজের বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠা যদি চিপে ধরা হয় তাহলে জোঁক স্তম্ভিত হয়। স্তম্ভিত মানে স্টান্ট, এটা স্তম্ভনের পার্ট। আচ্ছা, গুবড়ে পোকা ধরো ঘরে উঠছে, আগেকার যুগের মানে বলছি আমি, এই রীতিগুলো ছিল। কতটা কাজ হয়েছিল আমি জানি না। আমার বাড়িতে গুবড়ে পোকা ঢুকলে আমি কখনো মানে কি করা হয়, মুঠো বন্ধ করে, মানে হাতের মুঠো বন্ধ করে চেপে ধরে রাখতে হয়, যতজন আছে ততজন। গুবড়ে পোকা কিছুক্ষণ বাদে পড়ে যাবে। আচ্ছা, মানে এগুলো কয়েকটা টোটকা ছিল আর কি। এগুলো সবই তন্ত্রের পার্ট? হ্যাঁ, এগুলো সব তো তন্ত্রেরই পার্ট। তন্ত্র মানে কি, মানে সিস্টেম, যেমন নার্ভাস সিস্টেম, সেরকম আর কি। স্নায়ুতন্ত্র, পরিপাকতন্ত্র আমরা বলি না, তন্ত্র একটা সিস্টেম। তন্ত্রে কিন্তু খুব ব্যাপারটা খুব ম্যাথামেটিক্যাল আর কি। কিরকম ভাবে? যেমন ধরো আমি যদি তন্ত্রকে বলি যে তন্ত্র আসলে কোন মূল ভিত্তির ওপর, স্কেলিটনটা কি তন্ত্রের, যদি আমি বলি, দেখবে আমাদের ব্রহ্মাণ্ডে 4 রকম ফান্ডামেন্টাল ফোর্সেস আছে, রাইট? ঠিক আছে। আর 2 রকম এমন সিস্টেম আছে যেটা আকর্ষণ এবং বিকর্ষণের জন্য দায়ী, যেমন সিম্প্যাথিক্যাল এবং অ্যান্টিপ্যাথিক্যাল রিলেশনশিপ। আচ্ছা, যেমন সূর্যমুখী ফুল সকালে ফোটে, রাত্রিবেলা আবার নুয়ে যায়। কারণ সূর্যের সাথে মানে সান রের সাথে সূর্যমুখী ফুলের একটা সিম্প্যাথিক্যাল রিলেশনশিপ আছে। রাতে চাঁদ উঠছে যখন কুমুদ ফুল ফোটে, কুমুদ ফুল আবার সকাল হতে হতে নুয়ে যায়। ঠিক, তার মানে মুন বিমের সাথে, ইটস নট রেজ, মুন বিমস, তার সাথে একটা সিম্প্যাথিক্যাল রিলেশনশিপ আছে। সূর্যের সাথে কুমুদ ফুলের অ্যান্টিপ্যাথিক্যাল রিলেশনশিপ। এবং সেটা শুধু ফুলের ক্ষেত্রে নয়, কাঁকড়া যেমন এক ধরনের লতা আছে, সমাঙ্গ লতা, যেটার নাম হচ্ছে পলিডিয়াম। পলিডিয়াম বলা হয় আর কি, আমি কোনো টেস্ট করে দেখিনি, এটা পড়েছি এবং অনেক জায়গায় পড়েছি, অনেক ডকুমেন্টারিজে পড়েছি। পলিডিয়াম যদি কাঁকড়ার শরীরের উপরে ছেড়ে দেওয়া হয় তাহলে কাঁকড়া খোলস ত্যাগ করে ফেলে, তার এত কষ্ট হয়। আচ্ছা, রাইট। দেখবে হাতির সাথে মানুষের, ডলফিনের সাথে মানুষের সিম্প্যাথিক্যাল রিলেশনশিপ। হ্যাঁ, ক্রোকোডাইলসের সাথে মানুষের অ্যান্টিপ্যাথিক্যাল রিলেশনশিপ। ঠিক, রাইট। কুকুরের সাথে মানুষের সিম্প্যাথিক্যাল রিলেশনশিপ, কুকুরের সাথে বেড়ালের অ্যান্টিপ্যাথিক্যাল রিলেশনশিপ। আচ্ছা, তুমি একটা কথা বললে তখন যে ওই উইচের ব্যাপারে, যে একটা এক্সপেরিমেন্ট করা হতো যে যারা ডুবে যাবে তারা অ্যাকচুয়ালি উইচ ছিল, আর যারা ভাসবে তারা মানুষের মধ্যেই পড়ে। বেসিক্যালি উইচ জিনিসটা এলো কোত্থেকে? দেখো, মানুষদের মতনই হয় নাকি ডিফারেন্ট হয়? মানুষই হয়। এদের মধ্যে মহিলাই বেশি ছিলেন, বেসিক্যালি কিছুই না। দেখো, ম্যাজিকের প্রথাটা বহু প্রাচীন। যেমন প্রাচীন ইজিপ্টে হেকা থাকতো। হেকা হচ্ছে একটা ম্যাজিকের বই। আচ্ছা, তুমি প্রাচীন যতগুলো বই পড়বে তার সবগুলোতে তুমি ম্যাজিক মানে জাদুবিদ্যা পাবে আর কি। জাদুবিদ্যা খুব কমন ছিল সেই সময়। ইউনিফর্মের স্টোনে লেখা হতো, তারপরে পশুর চামড়ার ওপর লেখা হতো জাদুবিদ্যার সমস্ত কথাবার্তা, কি করে জাদুবিদ্যা হয়,
অ্যালকেমি মানে রসায়ন যেমন কেমিস্ট্রি, অ্যালকেমি হচ্ছে অপরসায়ন। মন্ত্রের সাথে কেমিস্ট্রি যদি মিশিয়ে দাও সেটা হচ্ছে অ্যালকেমি। আইজ্যাক নিউটন, যাকে আমরা সর্বকালের সেরা বিজ্ঞানী মনে করি, ভাবি, এবং সত্যি তাই, তিনি একজন খুব গ্রেট অ্যালকেমিস্ট ছিলেন। মানে সেই সময় এর থেকে এটা প্রমাণ হয়, যেটাকে আমরা এখন অন্ধবিশ্বাস ভাবি কারণ পারফর্ম করতে পারি না, সেটা সেই সময় খুব প্রচলন ছিল অ্যালকেমি। একদম তন্ত্রেরও অ্যালকেমির কিছু মানে এরকম রয়েছে যেটার মানে লাইক অ্যালকেমি ইউজ করে এমন কিছু প্রডিউস করা হয়েছে যেটা পরশ পাথর। পরশ পাথর শুনেছো নিশ্চয়ই, আমরা ছোটবেলায় সিনেমাও দেখেছি। পরশ পাথর মানে ফ্লেমেন্স স্টোন। ঠিক। প্যারিসে একজন ডক্টর ফ্লেমেন্স ছিলেন, উনি পরশ পাথর বানিয়েছিলেন মনে করা হয়। আচ্ছা। পরশ পাথর মানে কোন একটা ধাতুকে সোনায় পরিবর্তিত করা হবে। অ্যালকেমিতে এরকম পদ্ধতি আছে, রাসায়নিক পদ্ধতি, মন্ত্রের সাথে মেশানো সেই পদ্ধতি, যাতে লোহাকে বা অন্য কোনো ধাতুকে সোনায় পরিবর্তিত করা যাবে। এখনো করা যায়, মানে আমরা কেমিস্ট্রি দিয়েও সেটা করতে পারি, কিন্তু তাতে যে খরচা হবে শুধুমাত্র তাকে সোনায় পরিবর্তিত করার জন্য, সেই পয়সা সোনা হয়ে যাবে। মানে সেই তার থেকে সোনার দাম কম, অরিজিনাল সোনার দাম কম, যার জন্য আমরা করি না। মানে আদতে সেই এই সমস্ত যে ধাতুগুলো না, যেমন ধরো ধাতু কোত্থেকে আসছে? ধাতু আমাদের গ্রহের নয় অ্যাকচুয়ালি, মানে আমাদের গ্রহের নয়, জলও আমাদের গ্রহের নয়। এরকম বহু জিনিস যেটা আমরা ইউজ করছি সেটা আমাদের গ্রহের নয়। বহু বহু কোটি বছর আগে, প্রায় ধরে নাও তুমি 250-300 কোটি বছর আগে, লেট হেভি বম্বার্ডমেন্ট হয়েছিল, মানে ধূমকেতু উল্কাপাত হয়েছিল, সেখান থেকে ক্রিস্টাল এসেছিল, সেখান থেকে সমুদ্র হয়েছে, জল। সুপারনোভা মানে যখন তারা ব্লাস্ট হয়, সেখান থেকে 25 রকমের ধাতু তৈরি হয়েছে, সেই ধাতুগুলোই আমরা ইউজ করছি। আচ্ছা। এগুলো সব একে অপরের সাথে মানে পরিবর্তন করা যায়, মানে স্টেট আর কি, এগুলো অবস্থা ধাতুগুলোর। তো এই যে তুমি ম্যাজিক বললে, তো ব্ল্যাক ম্যাজিকটাও কি ওই ম্যাজিকেরই একটা পার্ট? হ্যাঁ, তন্ত্রে মানে আমরা বাঙালিরা তো খুব ভালোভাবে জানি। আর একটা প্রশ্ন এখান থেকে আছে যে তন্ত্র আর ব্ল্যাক ম্যাজিক কি সেম নাকি দুটো ডিফারেন্ট সাবজেক্ট? না, ডিফারেন্ট সাবজেক্ট না, একই সাবজেক্ট। তন্ত্রের খুব নিচু লেভেলের জিনিসটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, মানে সবকিছু প্রোজ এন্ড কনস আছে না, ভালো বাজে। তোমার কাছে একটা পিস্তল আছে, তুমি কারোর জীবন বাঁচাবে না কারোর জীবন নেবে তোমার উপরে, তো কিভাবে তুমি ওটাকে ইউজ করবে, ইউটিলাইজ করবে। ঠিক। যেমন ধরো তুমি যেটাকে ব্ল্যাক ম্যাজিক বলছো, বেসিক্যালি তন্ত্রে ষটতন্ত্র ক্রিয়া হয় আর কি, 6 রকম ক্রিয়া হয়। 6 রকমের মধ্যে 5 রকমই হচ্ছে বাজে, একটা হচ্ছে ভালো। কি কি ক্রিয়া হয়? যেমন ধরো ষটকর্মের মধ্যে বশীকরণ, স্তম্ভন, বিদ্বেষণ, উচ্চাটন, মারণ, শান্তিকর্ম। এগুলো হচ্ছে 6টা। শান্তিকর্ম হচ্ছে কিনা গ্রহের দোষ কাটানোর জন্য করা হয়। মানে এটাকে তুমি বাস্তুর সাথেও তুমি ইয়ে করতে পারো, গ্রহের দোষের সাথেও করতে পারো, মানে অ্যাস্ট্রোলজির সাথেও তুমি মেলাতে পারো শান্তিকর্মকে। বাকি 5টা যথাক্রমে হচ্ছে বশীকরণ, মানে কাউকে বশ করা। শিব পুরাণে বশীকরণের উপরে বিস্তর লেখা আছে। শান্তিকর্মের আলাদা দেবী আছে, এবং এই 6টা যে আমি তোমাকে বললাম ষটকর্ম, তাদের আলাদা আলাদা দেবী, তাদের দিক, তাদের সময়, তাদের কাল, তাদের বাক, সবকিছু আলাদা। কিন্তু এই ব্যাপারটা কিন্তু পুরো সাজানো ব্যাপার একটা। আচ্ছা। বশীকরণ মানে আমাদের বাংলাতেও লোকে ভাবে যে একটি মন্ত্র আমি জানলাম এবং কাউকে আমি বশ করে নিলাম। এটা ঠিক অতটা, ইটস নট দ্যাট ইজি। এগুলো অ্যাকচুয়ালি প্রসিডিউরটা কি কিছু বলতে পারবে? তুমি যেমন আমরা বলি না ওম জপ করে, কেউ শুধুই ওম জপ করছে। ওম প্রথম হচ্ছে তোমাকে জানতে হবে উচ্চারণ কি। সেকেন্ড হচ্ছে তোমাকে জানতে হবে যে তুমি যখন মন্ত্র উচ্চারণ করছো, উচ্চারণের পদ্ধতি কি কি। একরকম পদ্ধতি হয় যে তুমি বলছো, সবাই শুনতে পাচ্ছে। এক হচ্ছে তুমি বলছো, কেউ শুনতে পাচ্ছে না, শুধু তুমি শুনতে পাচ্ছ। এক হচ্ছে তৃতীয়টা, যেটাকে বলে বাচিক, মন্ত্রের উচ্চারণের পদ্ধতি একটা। আচ্ছা। সব থেকে এফেক্টিভ, সে পুরানো লেখা আছে সেটা। তুমি উচ্চারণ করবে, তোমার শরীরের কোনো মাসলস অ্যাক্টিভেট থাকবে না সেই সময়, এবং তুমি মনে মনে, যেটাকে বলা হয় প্রকৃতভাবে মনে মনে উচ্চারণ করা, সেটাকে বলে বাচিক। প্রথম হচ্ছে সেটা, এগুলো জানতে হবে যে মন্ত্র উচ্চারণের পদ্ধতি কতটা। যখন উচ্চারণটা করবে এমন ভাবে যেখানে তোমার পেশিগুলো সেখানে অ্যাক্টিভেটেড, তুমি বেশি মন্ত্র উচ্চারণ এমনি করতে পারবে না বেশিক্ষণ। মনে মনে করলে তার থেকে আরো অনেক বেশি বার তুমি মন্ত্র উচ্চারণ করতে পারবে একটা সময়। এই সমস্ত জিনিসগুলো, যেমন আমি তোমাকে প্রথমে বলে দিই যে এই তন্ত্রের যে ষটকর্ম এক একটা কি কি। বশীকরণ হয়ে গেল, তাকে বশ করা, ঠিক সম্মোহনের মতনই। স্তম্ভন, 5 এলিমেন্টসকে নিজের বশে আনা।
অনেক ক্ষেত্রেই আমি কঙ্কালীতলা মহাশ্মশানেও আমি শুনেছি যে বেশ কিছু কাপালিক বা তান্ত্রিক তারা বিশেষ কিছু সময় যখন লাশ আসে মরা পোড়ানোর জন্য স্তম্ভন প্রক্রিয়ার দ্বারা আর্ধেক পোড়ানো, সেখানে মানে চুল্লি, ইলেকট্রিক চুল্লি নেই আর কি, কাঠে পোড়ানো, বৃষ্টি করানো হয়, মানে তারা করায় স্তম্ভন প্রক্রিয়ার দ্বারা বৃষ্টি নামায়। হ্যাঁ, বৃষ্টি। এই সব পুরো ব্যাপারটা, এই 5 এলিমেন্টস গুলো যদি তোমার গ্রিপে থাকে তুমি সবই করতে পারবে। এটা অসম্ভব নয়, আজকের যুগে অসম্ভব মনে হয়, এবং হতে পারে হয়তো তুমি 10 জনকে জিজ্ঞেস করলে 5 জন বললো হ্যাঁ আমি করতে পারি, কিন্তু আদতে তারা করতে পারে না। অত সহজ নয় ব্যাপারগুলো, এই বিদ্যাগুলো তো সহজ নয়, এটা দীর্ঘদিনের সাধনা, কিন্তু ইম্পসিবল নয়, সাইন্টিফিক্যালি ইম্পসিবল নয়। তারা অর্ধেক মরা যখন পুড়ে যায়, বৃষ্টি নামায় এবং সেই মরাকে নিয়ে সব সাধনা করে। মানে পুড়িয়ে তারপর বৃষ্টি নামিয়ে ওটাকে, মানে বাড়ির লোকজন এসছে, তারা পোড়াচ্ছে, হ্যাঁ তো বৃষ্টি নামলো, তার মানে তো অর্ধেক পুড়ে গেছে, কিছুটা তো পুড়িয়েছে, বৃষ্টি নামলো, সবাই চলে গেল, মরাকে আবার দ্বিতীয়বার জ্বালানো হয় না। আচ্ছা, ঠিক আছে, তখন সেই কাপালিক বা সেই সাধু, সেই তান্ত্রিক সেই মরাটাকে নিজের সাধনার কাজে লাগাবে। পিশাচতন্ত্রে বা 10 মহাবিদ্যার প্রথম স্টেপই হচ্ছে সব সাধনা তার তন্ত্র হিসাবে। পিশাচতন্ত্রতে সাধনা কাকে করা হয়? মানে পিশাচতন্ত্রে মানে আমরা যাদের পিশাচ বলি সেগুলোকেই তোমার ওয়েস্টার্ন কালচারে ডিমন্স বলা হয়। আচ্ছা, আরব আরবিক কালচারে জিন্স বলা হয়। এই একই জিনিস, এ সবাই পিশাচ। কারণ বাংলায় আমরা তন্ত্রের যত গল্প কথাও বলি আর কি, করি, যেমন কর্ণ পিশাচ, কর্ণ পিশাচিনী, হ্যাঁ, পিশাচের প্রচুর ভাগ আছে। যেমন যক্ষ, যক্ষের ধন বলে না, যক, যক্ষ আলাদা, যক আলাদা। তো যক্ষের ধন বলি মানে কি, আমার কাছে অনেক ধন সম্পত্তি আছে, আমি কোনো একটা প্রক্রিয়ায়, তন্ত্রের প্রক্রিয়ায় একটা গার্ডিয়ান এঞ্জেলকে রাখলাম ফর প্রোটেকশন। এক্স্যাক্টলি। আচ্ছা, তোমার ব্লাড লাইন ছাড়া ওই ধন সম্পত্তিকে অন্য কেউ ভোগ করতে পারবে না, এটা হচ্ছে সেটার পারপাস। আচ্ছা, আজকের যুগে এটা, এগুলো সব ছিল আগেকার যুগে, লোকে করতো। ফল কতটা পেতো আমি জানি না, আমার সাথে এরকম এই ধরনের যকের ধনের মতন গল্প কিছু ঘটেনি, যতটুকু ঘটেছে সেটা বলতে পারি। তবে হ্যাঁ, এগুলো ছিল। আচ্ছা, এবং তন্ত্র যে একটা বুজরুকি নয় সেটা শিওর। তন্ত্রের পুরো ব্যাপারটাই একটা এই যে বললাম সিম্প্যাথিক্যাল আর অ্যান্টিপ্যাথিক্যাল রিলেশনশিপের উপর ডিপেন্ডেবল। যার জন্যই যারা তান্ত্রিক বা যারা বিদেশেও ডাইনিরা ছিল, তারা সবসময় নিজের বাড়ির বাগানে হার্বস পুঁততো, যেটা মৌরি তন্ত্রে খুব কাজে লাগে। মানে কোন মানুষ ডাইনি হবে কিরকম ভাবে, লাইক কিভাবে পসিবল এই জিনিস? ঠিক যেরকম তন্ত্রের ক্ষেত্রে কোনো তান্ত্রিকের সহকারী হবে, তার সেবা করবে, তার সঙ্গে। আর তন্ত্রের প্রক্রিয়াগুলো তো খুব বিদঘুটে, সহজে পাওয়া যায় না। মেটেরিয়ালস গুলো, যে মেটেরিয়ালস গুলো নিচ্ছ তুমি, সহজে তো পাওয়া যায় না, পাওয়া যায় না। যার জন্য তোমার তার হেল্পিং হ্যান্ড দরকার। সেই হেল্পিং হ্যান্ড যদি তোমার সাহায্য করে, সে তো থাকতে থাকতে শিখে যাবে। তো এখনো কি উইচ এক্সিস্ট করে? দেখো, এখনো যদি সত্যিকারের তান্ত্রিক এক্সিস্ট করতে পারে, তাহলে উইচও এক্সিস্ট করতে পারে। এমন উইচক্রাফটের প্রচুর বই আছেও, প্রচুর বই আছে। যেমন তন্ত্রের বই আছে, আগমতন্ত্র, নিগমতন্ত্রের প্রচুর বই আছে। আগমতন্ত্র মানে শিব পুরাণ হিসাবে, যে শিব বলছেন মা দুর্গাকে, পার্বতীকে, পার্বতী কোশ্চেন করছেন, শিব উত্তর দিচ্ছেন। আমাদের ধর্মে তো কোশ্চেন আনসার সব জায়গাতেই। এটা হচ্ছে আগম। নিগম, পার্বতী কোশ্চেন করছেন, এই শিব কোশ্চেন করছেন, পার্বতী জবাব দিচ্ছেন। প্রশ্ন জবাবটা একদম অপোজিট করে দাও, তাহলে আগম নিগম তন্ত্র তুমি পাবে। বুঝলাম। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার সাহিত্যের কথা, কিন্তু আদতে যে তন্ত্র বিষয়টা, এই পুরোটাই কিন্তু সায়েন্টিফিক, কিন্তু কোনো বুজরুকির নয়। তান্ত্রিকরা ব্যাপারটার সায়েন্স বোঝে না হয়তো আজকালকার যুগে। তারা মানে তান্ত্রিকরা কেমন হয়, রাজমিস্ত্রির মতো, মানে জানে যে বাড়ি কি করে হবে, ইটের সাথে ইট জোড়া দিলাম হয়ে গেল। কিন্তু তাদেরকে তুমি বলো এবার না বাড়ি না পিরামিড বানাবো, সে তো জানে যে পেছনের ডিজাইন কি, লোড ক্যালকুলেশন কি, সে কিছু জানে না। তো তন্ত্র ব্যাপারটা ওরম হয়ে গেছে। আগেকার যুগে তান্ত্রিক যারা ছিল, তারা তন্ত্রটাকে বুঝতো, তন্ত্র শাস্ত্রটাকে বুঝতো, পেছনের সায়েন্সটাকে বুঝতো। এখনকার সেটা নেই, এইটুকুই যা। তন্ত্রর সাথে তন্ত্র নিয়ে চর্চা করার জন্য কি কালী মায়ের কিছু রিলেশন রয়েছে তন্ত্রের সাথে? দেখো, যেমন ধরো মারণ প্রক্রিয়া, আমি তোমাকে বললাম না শরতন্ত্রে, মানে কাউকে মেরে ফেলা দূর থেকে,
যেমন হুডু করা হতো আগেকার যুগে। এগুলো সত্যি South কাজ Africa? করে? হ্যাঁ, মারণ তো ষড়যন্ত্র ক্রিয়ারই একটা 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 পদ্ধতি। মারণের দেবী হচ্ছে ভদ্রকালী। আচ্ছা, এইগুলো সব দেবী আলাদা আলাদা। যেমন ধরো তুমি যদি বশীকরণ বলো, বশীকরণের দেবী হচ্ছে বাণী, তুমি শোনোইনি হয়তো না। না। তুমি ধরো স্তম্ভন করছো, স্তম্ভনের দেবী হচ্ছে রমা, দুর্গার আরেক নামই হচ্ছে রমা, কিন্তু আচ্ছা। এন্টিটিটা আলাদা, কিন্তু এন্টিটিটা আলাদা। তো এবার এবার তুমি ধরো করছো বিদ্বেষণ, জ্যেষ্ঠা, জ্যেষ্ঠ নয় জ্যেষ্ঠা, এই সমস্ত কিন্তু মাতৃপূজার সাথে কানেক্টেড। এরা সবাই তন্ত্রের দেবী অপদেবীদের আলাদা আলাদা রূপ আর কি, আলাদা আলাদা নাম। ঠিক আছে। উচ্চাটন মানে কোনো জায়গা থেকে তুমি চাও যে কোনো একজন মানুষকে তুমি ওই জায়গা থেকে উৎখাত করবে, মানে ওই জায়গায় এসে থাকবে না। তোমার একজন শত্রু হয়তো কেউ আছে, তুমি চাইছো যে এই জায়গাতে থাকবে না সে, বা এই শহরে থাকবে না, তাহলে তোমাকে উচ্চাটন ক্রিয়া করতে হবে। আচ্ছা, উচ্চাটন ক্রিয়া যখন তুমি করছো, কোন কোণে করবে? বায়ু কোণে করবে। দুর্গা হচ্ছে তার দেবী, এবং তুমি বর্ষা ঋতুতে করবে। আরো অনেক কিছু আছে, মানে দিক কাল বার সব আছে। তুমি কি কর্ণপিশাচী নিয়ে একটা ঘটনা বলছিলে না? পিশাচের ঘটনা অ্যাকচুয়ালি আমি মানে আচ্ছা। পিশাচের ঘটনা বলতে আমি সেই সময় মানে অনেক মরা পড়াতে ভালোবাসতাম আর কি, ওয়ান টাইপ অফ। মানে আমাদের একটা গ্রুপ ছিল 4-5 জনের, আচ্ছা। আমরা মরা টোরা পড়াতাম। সেই সময় গঙ্গার পাড়ের দিকে তোমার বাড়ি, গঙ্গার পাড়ের দিকে ইলেকট্রিক চুল্লিরও শ্মশান ছিল, এবং নর্মাল শ্মশানও ছিল যেখানে কাঠের আগুনে পোড়ানো হয়। সেখানে আমি একবার একজনের সাথে সাক্ষাৎ হয়েছিল। তো আমি তাকে দেখেছিলাম যে সে পিশাচতন্ত্রেই সাধনা করছিলেন। আচ্ছা। সেটা গন্ডি বানিয়েছিল, একটা ঝুপড়ির চারপাশে একটা গন্ডি বানিয়েছিল। গন্ডিতে সে শুকনো ডালপালা গুঁজে গুঁজে একটা গন্ডিটাকে একটা বেড়ার মতন বানিয়েছিল। সে গন্ডির বাইরে বেরোতো না কখনো। আচ্ছা। সেই গন্ডির ভেতরেই মল ত্যাগ করতো, গন্ডির ভেতরেই মূত্র ত্যাগ করতো, মলের টিকা লাগাতো। তার খাওয়া পড়া সাধনা সবকিছু ওই গন্ডির মধ্যেই ছিল। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই যে মলের টিকা লাগানো খুব পৈশাচিক একটা ব্যাপার। হ্যাঁ, তো নিজেরই মলে। হ্যাঁ, আর তো ওই গন্ডির মধ্যে নেই, খুব ছোট গন্ডি, খুব বড় গন্ডি নয়। ঠিক আছে। উনি বলেছিলেন যে প্রায় 21 দিনের নাকি সাধনা, যদি সাকসেসফুল হয় তবে। এবং পিশাচতন্ত্রে পৈশাচিক সেই সমস্ত ক্রিয়াই নাকি করতে হয় যেটা মানুষের ভাবার ঊর্ধ্বে, ঘৃণ্যময় সে সমস্ত কাজ। এটা আমি তার কাছ থেকে শুনেছিলাম, এবং আমি মানে চোখে দেখেছি যে হ্যাঁ সেটা করছে। আমি যদিও কোনো তান্ত্রিকের সান্নিধ্যে যে খুব থেকেছি এরকম নয়, আমার পড়াশোনাটা একদমই তন্ত্রের যে লিটারেচার বা রিসার্চ তার উপরেই। কিন্তু হ্যাঁ, 2-1 আমি এই রিসার্চের কারণে বা আমার সেরকমই ছিলাম আর কি, যে যেটা নিয়ে পড়াশোনা করে সেরকমই তো হয়ে যায়। সেই হিসাবে যতটুকু জানতে পেরেছি আমি সেটাই বললাম। আচ্ছা। তো মানে পিশাচ সাধনায় পৈশাচিক ভাবেই থাকতে হয়, নয়তো ওই জিনিসটা অ্যাচিভ করা যাবে না। একটা এন্টিটি না, আরে এন্টিটি তার সাথে তুমি কানেক্ট করছো। ডিমনিক এন্টিটি হয়টা কি অ্যাকচুয়ালি? দেখো, প্রথম কথা হচ্ছে আমরা দেখতে পাই না কেন। তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে যা চোখে দেখি না তা বিশ্বাস করবো কেন। বড় কথা, অনেকে বলে, আমিও বলতাম না। একটা জিনিস কি বলতো, যে চোখে দেখি না বিশ্বাস করার থেকে বড় কথা যে ম্যাক্সিমাম কাজটা তো ব্রেনেরই না। আমি যদি কোনো জিনিস না ভাবি যে এই জিনিসটা এক্সিস্টই করে না, তাহলে আমার উপর এফেক্ট কম করবে। দেখো, সবার সাথে জীবনে কিছু না কিছু সময় কিছু না কিছু হয়েই থাকে, কিন্তু সেই জিনিসটা নিয়ে যদি এখন ভাবতে বসে যাই না, তাহলে মেন্টালি আরো বেশি ব্যাপারটা স্ট্রেসফুল হয়ে যায়। আমার মনে হয় আরো বেশি এফেক্ট করা শুরু করে ওই জিনিসগুলো। আমি বুঝতে পারছি, তবে আমার মনে হয় না, ধরো পৃথিবীতে যা যা আছে ব্রহ্মাণ্ডে, তার খুব কমটাই আমরা জানি। তার কারণ হচ্ছে আমরা যারা বেঁচে আছি, জীবিত মানুষ, আমাদের ইন্দ্রিয় মানে সেন্স যতটুকু আমাদের লিমিটেশন দিয়েছে, আমরা ততটুকুই কিন্তু বুঝতে পারছি। যেমন ধরো একটা বেড়াল এই পৃথিবীকে কিভাবে দেখছে। বেড়াল কিন্তু আলফা বিটা গামা সবকিছু দেখতে পাচ্ছে, একটা জালের মতন দেখছে। সাপ কিছু দেখতে পাচ্ছে না, তুমি একটা ঠান্ডা জিনিস রেখে দাও, সাপটা বুঝতেও পারবে না, পাশ কাটিয়ে চলে যাবে। সাপ হচ্ছে থার্মাল একটা ইমেজ দেখছে, কোন একটা গরম জিনিস সেটাকে দেখতে পাচ্ছে। ঠিক আছে। ঠিক সেরকম বাদুর, গুবড়ে পোকা অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিও দেখতে পাচ্ছে। বুঝবে,
আমাদের সকলের লিমিটেশন আছে, বুঝলাম। ইন্দ্রিয়ের লিমিটেশন আছে। আমরা ততটুকুই দেখতে পাচ্ছি যতটুকু আমাদের ইন্দ্রিয় সাপোর্ট করছে। ভিজিবল স্পেকট্রাম মানে যতটুকু দেখা যায় আর কি স্পেকট্রামে বর্ণালীর, তার 10%ই আমরা দেখতে পাচ্ছি। তার মানে তা তো নয় যে 90% কিছু নেই। ঠিক। শোনা আমরা ধরো 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজের ফ্রিকোয়েন্সি অবধি শুনতে পাই। হাতি 5 হার্টজ থেকে শুনতে পায়, রাইট? তো এই জিনিসগুলোর ব্যাপার রয়েছে। হ্যাঁ, যখনই বর্ষা হয় পিঁপড়ে নিজের ডিম নিয়ে লুকিয়ে পড়ে, তখন বুঝবে যে বর্ষা হবে। এটা ওদের সেন্স। তন্ত্র পুরো ব্যাপারটাই এই ব্রহ্মাণ্ডের যে ফান্ডামেন্টাল ফোর্সেস, আমরা এখনো অব্দি 4টে ফোর্স আবিষ্কার করেছি, রাইট? উইক নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, ম্যাগনেটিক ফোর্স, ঠিক আছে? তো এই ফোর্স গুলোকে এক সূত্রে বাঁধার জন্য আলবার্ট আইনস্টাইন নিজের জীবনের শেষ 30 বছর কাটিয়েছেন, কিন্তু করতে পারেন। তাই তন্ত্র আমার মতে খুব পৌরাণিক একটা বিধি, যেটাকে আমরা এখনো অব্দি না পুরোপুরি ডিসকভার করতে পারিনি, যার জন্য এটাকে একটা মানুষ সেটাকে সুপারস্টিশনই মানে ভাবে, ব্যাপারটা সেটা নয়। তো এই যে প্ল্যানচেট যেগুলো করে, ঠিক আছে, এগুলো কি কাইন্ড অফ মানে কি সাধনারই পার্ট? সাইকিক যে অ্যাবিলিটি, সাইকিক অ্যাবিলিটিটা সাধনারও পার্ট, এবং সেটা কাজে লাগে প্যারানর্মাল ইনভেস্টিগেশনেও। তোমার কোনো এক্সপিরিয়েন্স আছে? এক্সপিরিয়েন্স আছে, এবং আমি আজকালকার যুগে মানে এটা আমি বলবো অবশ্যই যারা খুব ইয়ং প্যারানর্মাল ইনভেস্টিগেটরস, অনেক গ্রুপ আজকাল তৈরি হয়েছে, তারা বেসিক্যালি না মেকানিজমের উপর বেশি ভরসা করে। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর, থার্মো ক্যামেরা ইত্যাদি, এগুলোর উপর বেশি বিশ্বাস করে। এগুলো না পুরোপুরি তোমাকে হেল্প করতে পারবে না আনলেস এন্ড আনটিল ইউ সেন্স সামথিং ইজ দেয়ার। আমাদের অনেকগুলো সেন্স আছে, 5টা সেন্স নয়, আমাদের 20টার উপর সেন্স আছে। আচ্ছা, হ্যাঁ, যেমন তুমি মেয়েদের দেখবে, মেয়েদের ইনটিউশন খুব কাজ করে। তুমি হয়তো রোজ অফিস থেকে সঠিক টাইমে ফিরে আসো, আজকেও ফিরে এসছো, কিন্তু তুমি হাফ ডেতে অন্য কারোর সাথে ঘুরে আইসক্রিম খেয়ে এসছো, ও সেদিনকে তোমায় বলবে কোথায় গেছিল। ঝগড়া ছেলে আর মেয়েদের কোনো থামে না, তার কারণ হচ্ছে ছেলেদের ঝগড়া ম্যাথমেটিক্যাল পর্যায়ে স্টেজ ওয়াইজ, আর মেয়েদের ঝগড়া হচ্ছে ইনটিউশন বেসড, কিন্তু সবসময় সেটা সত্যি হয়। ইনটিউশন ব্যাপারটাই হচ্ছে একটা এমন সেন্স যেটা কাজে লাগে প্যারানর্মাল ইনভেস্টিগেশনে। আচ্ছা, খুব বেশি। তাই আমার মনে হয় প্যারানর্মাল ইনভেস্টিগেশনের মানে প্যারালালি টেকনোলজির সাহায্য সাথে সাথে প্যারালালি তোমার একটা সাইকিক পাওয়ার ডেভেলপ করাটা খুব জরুরি। সাইকিক পাওয়ার, সাইকিক পাওয়ারটা কি হয় অ্যাকচুয়ালি? যেমন ধরো লেভিটেশন। লেভিটেশন মানে বাংলায় বললে কি হবে? লেভিটেশন মানে হচ্ছে কোনো বস্তুকে গ্র্যাভিটির বিরুদ্ধে ভাসিয়ে তোলা, এটাকে বলে লেভিটেশন, লেভিটেট করা। আচ্ছা, এবার লেভিটেট করার পদ্ধতি কি? সবার প্রথমে এরকম না ছুঁয়ে সেটাকে তোলা। একদম। আচ্ছা, লেভিটেট করার পদ্ধতি আছে, যেমন পাউডার। তুমি কাগজের উপর পাউডার রাখবে, একটা কাগজের শিটের উপরে, সেটা দেখতে থাকবে। কম মাস যুক্ত যত জিনিস, পাউডার তো ছোট ছোট গ্র্যানুলার, কিন্তু ছোট গ্রেন, সেটাকে তুমি সহজে নড়াতে পারবে। এইভাবে তুমি ধীরে ধীরে কাগজের টুকরো লেভিটেট করা শিখবে। লেভিটেশন এইভাবে শেখা হয়। আচ্ছা, এগুলো অ্যাকচুয়ালি ওয়ার্ক করে? হ্যাঁ, অবভিয়াসলি, কেন করবে না? এগুলো কি মানে এই ম্যাজিক নয়? এগুলো কি এখনো চলছে সব? এগুলো ডিমনিজম নিয়ে বিদেশে পড়াশোনা হয়, তারা সাবজেক্ট নিচ্ছে ডিমনিজম, তারা অ্যাস্ট্রাল প্রজেকশন নিয়ে পরীক্ষা দিচ্ছে যে কিভাবে দেহ ছেড়ে অন্য জায়গায় যেতে হয়, যেটাকে আমরা সূক্ষ্ম শরীর এবং স্থূল শরীর বলি। তারা অন্য জায়গায় যেতে হয় মানে তুমি আমাদের গ্রাম বাংলার কিছু মানে কানেক্ট করছেন ব্যাপারগুলো। বাবা লোকনাথ, তারপরে রামকৃষ্ণ পরমহংসদেব, বামা খ্যাপা, এনারা সকলে বলতেন না যে এনারা জানতেন যে কবে মৃত্যু আসবে। তারপরে যখন সমাধিতে বসতেন, তারা এক জায়গা থেকে অন্য জায়গাতে ট্রাভেল করতে পারতেন, এক্সেট্রা এক্সেট্রা বলা হয়। এগুলোকে অ্যাস্ট্রাল প্রজেকশন বলা হয়, অ্যাস্ট্রাল ট্রাভেল। অ্যাস্ট্রাল ট্রাভেল মানে নিজের সূক্ষ্ম শরীরকে স্থূল শরীরের বাইরে নিয়ে যাওয়া। সোলকে? হ্যাঁ, সোলকে। অ্যাস্ট্রাল প্রজেকশন জানতে হলে বা বুঝতে হলে সবার প্রথম হচ্ছে সোল কি। এটা বেসিক কোয়েশ্চেন। আত্মা কি? দেখা যায় না আত্মা কি জিনিস। এক্স্যাক্টলি। আত্মা কিন্তু অলরেডি প্রুভেন, সায়েন্টিফিক্যালি প্রুভেন। হ্যাঁ, আমরা জানি। এই ধরনের ঘটনা বলছি। ওকে।
স্টুয়ার্ট হ্যামারফ একজন অ্যানেস্থিওলজিস্ট ছিলেন, অ্যানেস্থেশিয়া নিয়ে তিনি পড়াশোনা করেছেন, দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স। তো ওনার মাথায় একটা আশ্চর্য রকমের ছিল, একটা কৌতূহল, যে অ্যানেস্থেশিয়াও কিন্তু মানুষকে জীবদ্দশায় একটা ঘুমের জগতে নিয়ে চলে যায়। অ্যানেস্থেশিয়া মানে কি, জীবদ্দশায় ঘুমের জগতে নিয়ে চলে গেল। সেই অবস্থাটা কি, সে মরেও যাচ্ছে না কিন্তু বেঁচেও আছে। অ্যানেস্থেশিয়া এমন একটা জায়গা। তারপরে কারোর হয়তো ওপেন হার্ট সার্জারি হচ্ছে, ঠিক, ওপেন হার্ট সার্জারি মানে তার হার্টের সার্জারি হচ্ছে এবং ব্লাড পাম্প করার জন্য আলাদা একটা মেশিন আছে, কিন্তু সে মরছে না। তো উনি এই দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স গুলোকে ডকুমেন্ট করে রজার পেনরোজের সাথে দেখা করেন। রজার পেনরোজ ধরে নাও তুমি স্টিফেন হকিংস এর থেকেও বড় বিজ্ঞানী, আজকের যুগে সব থেকে বড় ফিজিসিস্ট। বড় বিজ্ঞানী কথাটা হয়তো খুব একটা মানে ভালো দেখায় না শুনতে, তবে হ্যাঁ ওনার মতো। উনি কি নিয়ে চর্চা করতেন? ফিজিসিস্ট, পার্টিকেল ফিজিক্স, কোয়ান্টাম ফিজিক্স এর উনি প্রগাঢ় পণ্ডিত। তো ওনার সঙ্গে দেখা করেন স্টুয়ার্ট হ্যামারফ, এবং দুজনে মানুষের অবচেতন এবং সচেতন মন নিয়ে, মানে কনসিয়াস মাইন্ড এন্ড সাবকনসিয়াস মাইন্ড নিয়ে তারা গবেষণা শুরু করেন। গবেষণা করতে করতে যে জিনিস পান, যে আমাদের মস্তিষ্কের যে সাবকনসিয়াস পার্ট এবং কনসিয়াস পার্ট দুটোই, যে স্টেম সেলস গুলো মস্তিষ্কের, সেগুলো একটা বেসিক বিল্ডিং ব্লক দিয়ে তৈরি। ঠিক যেরকম বাড়ি তৈরির জন্য ইট লাগে, পাথর লাগে, রড লাগে, সেরকম বেসিক বিল্ডিং ব্লকস। সেটাকে বলে মাইক্রোটিউবিউলস। মাইক্রোটিউবিউলস এক ধরনের অমর কণার মতন, ইমমর্টাল পার্টিকেল। আচ্ছা, মাইক্রোটিউবিউলস তৈরি হয় টিউবিলিন নামে এক ধরনের প্রোটিন দিয়ে। আচ্ছা, ঠিক আছে। মাইক্রোটিউবিউলস গুলো কি? তথ্যের ভান্ডার, তথ্যের ভান্ডার, ইনফরমেশন ব্যাংক। ধরো কিভাবে, মানে ওখান থেকে ইনফরমেশন গ্যাদার কিরকম ভাবে করবে অ্যাজ এ হিউম্যান বিং? আমাদের পুরো ব্রহ্মাণ্ডে প্রচুর ইনফরমেশন ঘুরে বেড়াচ্ছে। ব্রহ্মাণ্ডটা তথ্যের একটা সমুদ্র, মহাসমুদ্র। আচ্ছা, ঠিক আছে। আমাদের যে ইন্টেলিজেন্ট এনার্জি, যেটাকে আমরা বলি আত্মা, সায়েন্সের ভাষায় ওটাকে বলে ইন্টেলিজেন্ট এনার্জি। ইন্টেলিজেন্ট এনার্জি আমরা যখন মারা যাই, তারপরও সেটা একটা তথ্যের আকারেই বাইরে বেরোয়। আচ্ছা, অ্যাকচুয়ালি পেন ড্রাইভ কি জন্য ইউজ হয়? পেন ড্রাইভে আমরা তথ্য সংগ্রহ করে রাখি। পেন ড্রাইভ ক্যানট প্ল্যান, রাইট? পেন ড্রাইভে কি আছে? প্রচুর ইনফরমেশন আছে, কিন্তু সেন্স নেই, রাইট? ঠিক সেরকম আত্মা, আত্মার মধ্যে সেন্স কম থাকে, ইনফরমেশন প্রচুর থাকে। আত্মার মনে থাকে যে সে যখন জীবদ্দশায় কোথায় ছিল, কি ছিল, সবকিছু। এবং শুধু তাই নয়, সে আগের জন্মের, আমি জানি যে কিছু লোক মানে না যে পুনর্জন্ম হয়, কিছু লোক মানে, কিছু লোক মানে না। কি সত্যি হয়? হ্যাঁ, হিপনোথেরাপিতে পুনর্জন্মের সমস্ত ইনফরমেশন রোগীর মুখ থেকেই বার করানো হয়। হিপনোথেরাপি ইজ এ প্রসেস, শেখানো হয়। কি হয় ওখানে এক্স্যাক্টলি? হিপনোথেরাপিতে সাদামাটা বাংলায় যদি বলি, ধরো একটা লাইব্রেরি আছে তোমার কাছে, অনেকগুলো র্যাক আছে, তার মধ্যে তুমি বই রেখেছো। তুমি যে বইগুলো এই মুহূর্তে পড়ো, সেগুলো তুমি সামনে রাখবে, আর যেগুলো পড়ছো না সেগুলো পিছনে রাখবে। ঠিক, একটা সময় গিয়ে তুমি ভুলে যাবে বইটা কোথায় রেখেছিলে, যদি অর্গানাইজড না থাকে। রাইট রাইট। এবার তুমি যদি এ বি সি বা সাবজেক্ট ওয়াইজ রেখে দাও বইগুলোকে, যে ভূতের বইগুলো এখানে থাকবে, তন্ত্রের বই এখানে থাকবে, নোভেলস এখানে থাকবে, ছোট গল্প এখানে থাকবে, তাহলে দেখুন তুমি সহজেই পাবে। ঠিক, অর্গানাইজ যদি থাকে। কুকুর, বেড়াল, সাপ, ব্যাং, এদের মস্তিষ্ক অর্গানাইজড নয়, এদের কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ড অর্গানাইজড নয়। তাই জন্য এরা যখন মারা যায়, এদের ভূত প্রেত থাকে না এবং শোনাও যায় না। আচ্ছা, কি হয়? এরা যখন মারা যায়, এদের মাইক্রোটিউবিউলস বা যে বেসিক বিল্ডিং ব্লক, এদের স্টেম সেলস গুলো মাথার মস্তিষ্কে যখন বেরোয়, নাক, চোখ, মুখ যেখান থেকে খালি জায়গা পায় বেরোয়। এই জন্যই নাকে তুলো, কানে তুলো দেওয়া হয়, যাতে ঢুকে না যায়, মানে ভ্যাকিউম হয় তো, অন্য কোনো আত্মা ঢুকে না যায়। এটা ধর্মীয় বিশ্বাস, এটা ধর্মীয় বিশ্বাস। কিন্তু এই ধর্মীয় বিশ্বাসের যে অন্য একটা পার্ট, ওটা সাইন্টিফিক। ঠিক আছে, যেখান থেকে তৈরি হয়েছে ধর্মীয় বিশ্বাসটা। এবার মাইক্রোটিউবিউলস যখন বেরিয়ে গেল, সেটা অবয়ব তৈরি করলো মানুষের ক্ষেত্রে, কারণ মানুষ খুব অর্গানাইজড। মানুষ বহু লক্ষ বছর ধরে নিজের কনসিয়াস এবং সাবকনসিয়াস মাইন্ডকে অর্গানাইজড বানিয়েছে, যেটা কুকুর, বেড়াল, সাপ, ব্যাং পারেনি। তারা যখন মারা যায়, তাদের যে ওই ইনফরমেশনটা, সেটা বাকি জগতের ইনফরমেশনের মধ্যে হারিয়ে যায়। রাইট। কিন্তু মানুষের ক্ষেত্রে সেটা নয়। এই জন্য মানুষের আত্মা, প্রেতাত্মা যাই বলো না কেন, সেটা এক্সিস্ট
করার সম্ভাবনা প্রবল। আচ্ছা, তো মেইনলি যখন কারোর ডেথ হয়ে যায়, তো এই আফটার লাইফের কনসেপ্টটা কি? আর তুমি একটা গল্প বলছিলে না, যেটা বললে যে দেখা করেছিল, ওটা কমপ্লিট করে নাও তাহলে আগে, তারপরে আফটার লাইফে যাবে। কোনটা? ওই যে গল্পটা বলছিলে যে একটা বিজ্ঞানীর সাথে দেখা করেছিল। হ্যাঁ, স্টুয়ার্ট হেমারফ এবং তোমার রজার পেনরোজ, ওরা গবেষণা করতে করতে মাইক্রোটিউবিউলসকে আবিষ্কার করে এবং দেখতে পায় যে যখন ওপেন হার্ট সার্জারি হয় বা এমন কোন সার্জারি যাতে মস্তিষ্কের মনে হতে পারে যে দেহ মারা গেছে, সেক্ষেত্রে মস্তিষ্ক নিজের কাজ করবে, সে সঙ্গে সঙ্গে আত্মাকে মানে মাইক্রোটিউবিউলসকে রিলিজ করবে। এই জন্য আউট অফ বডি এক্সপিরিয়েন্সেস হয়। অনেক মানুষ আছে যারা নিজের আউট অফ বডি এক্সপিরিয়েন্সেস হয় বলতে, মানে এরকম প্রচুর রোগী আছে হ্যাঁ, যারা নিজের দেহ থেকে বেরিয়ে ডিউরিং সার্জারি তারা নিজেদেরই অস্ত্রোপচার দেখতে পেয়েছে, তারা নিজের সার্জারি দেখেছে। Actually? প্রচুর ডকুমেন্টারি আছে, তুমি খুঁজে দেখো না। অ্যাবেন আলেকজান্ডার, নিউরোলজিস্ট, খুব ফেমাস, উনি বইও লিখেছিলেন। আমি এই জন্য ওনার নাম বলছি, নাম বলার হাজার জনের নাম বলতে পারি। অ্যাবেন আলেকজান্ডার যখন মারা গেছিলেন সরি মারা যান, এখনো বেঁচে আছেন উনি। ওনার যখন সার্জারি হয়েছিল, উনি নিজেও একজন নিউরোসার্জন, নিউরোলজিস্ট, তখন উনি ওনার আউট অফ বডি এক্সপিরিয়েন্সেস হয়েছিল। কিসের সার্জারি হয়েছিল ওনার? ওনারও নিউরো রিলেটেডই সার্জারি হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। ওই টাইমে অ্যানেস্থেসিয়া চলে অবভিয়াসলি। এবার ওনার ব্রেন তখন এটাই ভেবে নিয়েছিল যে উনি মারা গেছেন। তো উনি বলছেন নিজের বইতে যে আমি কোনো একটা বিশাল একটা উপত্যকায় আমি ভাসমান অবস্থায় চলছিলাম, চলতে 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 অন্ধকার উপত্যকা, দূরে একটা আলো দেখতে পাচ্ছিলাম। আলোর কাছাকাছি যখন গেলাম তখন আমি ক্রস দেখলাম, খটকা লাগার জায়গা। এখানে ক্রস বলতে জিসাস ক্রাইস্ট, আমি খ্রিস্টান, তার মানে কি আমি মরলে কি ক্রস দেখতে পাবো? নয় নিশ্চয়। একজন ইসলাম ধর্মের অনুরাগী, একজন মুসলিম যদি মরে, সে কি ক্রস দেখতে পাবে? জায়গাটা কিন্তু খুব মানে মানে সাইকোলজি এবং সেনসিটিভ প্যারানর্মাল ওয়ার্ল্ডের মাঝামাঝি একটা গন্ডির জায়গা। তার থিন লাইন, খুব থিন লাইন। মানুষ যখন মরে, দ্যাট মিনস মানুষ চিরকাল যে বিশ্বাসটা করে এসছে তার ঠিক আগের জীবদ্দশায় মানুষ কিন্তু সেটারই মানে তার যে বিশ্বাসটা জন্মেছে। যেমন তুমি হিন্দু, তুমি হয়তো বিশ্বাস করো মহাদেবে, কৃষ্ণে, কিছুতেই তুমি বিশ্বাস করো, কিন্তু তুমি কিন্তু আল্লাহতে বিশ্বাস করো না, তুমি জিসাস ক্রাইস্টে বিশ্বাস করো না। তাই তুমি কিন্তু ক্রস দেখতে পাবে না। কেন? ওটা কিন্তু তোমার মস্তিষ্কেরই জল ছবি। ও তোমার সেটা দেখাবে যেটার প্রতি বিশ্বাস তুমি এত বছর ধরে করে এসেছো মরার পরে। আচ্ছা, আমি তথ্যের সমুদ্রে আমি এমনি এমনি বলছি না। মরার পরেও কিন্তু, মরার পরে তোমার মধ্যে কি আছে? সাবকনশিয়াস মাইন্ড, আর তো কিছু নেই। তুমি কে? তোমার কোনো সেন্স নেই, তোমার শরীর নেই, রক্ত মাংস চামড়া কিচ্ছু নেই। ঠিক, রাইট? এরকম আউট অফ বডি এক্সপিরিয়েন্সেস প্রচুর লোকের আছে। আচ্ছা, তো এই আফটার লাইফের কনসেপ্টটা কি, আর পুনর্জন্মের ব্যাপারটাই বা কি? মানে এটা লজিক্যালি কেমন পসিবল? রাশিয়া একবার একটা এক্সপেরিমেন্ট করেছিল, আচ্ছা, নরক নিয়ে। ঠিক আছে, ওরা কি করেছিল, ওদের ওখানে একটা জায়গা আছে যেটার নাম হলো কোলাতে একটা বোর করেছিল, একটা খুব হেভি ডিউটি বোরিং মেশিন দিয়ে বোর করেছিল। ওটাকে বলা হয় একদম এক্স্যাক্টলি প্রায় 12.226 কিলোমিটার, মানে 12,226 মিটার। 12,226 এক্স্যাক্টলি। আচ্ছা, 12 কিলোমিটার ডিগ করা কোনো চারটিখানি কথা নয় মাটির নিচে। তো ওটাকে বলা হয় কোলা সুপার ডিপ বোর হোল রাশিয়াতে। কিন্তু কাজটা বন্ধ করে দেওয়া হয়, কারণ যে বোরিং মেশিনটায় ওরা বোর করছিল, এসজিটি হেভি ওয়েট বোরিং মেশিন ওটাকে বলা হতো তখন, তার আগাতে একটা ভয়েস সিনথেসাইজার লাগানো ছিল। কিরকম সাউন্ড আসছে সেটা করার জন্য। 12,226 মিটারের পর সেখান থেকে আর্তনাদ আসে, চেঁচানোর আওয়াজ আসে। আমি যেটা বলছি শুধু এখানে সবকিছু ডকুমেন্টেড, উইদাউট ডকুমেন্টেশন আমি কিছু বলছি না, রিসার্চ করে দেখতে পারো। এবং সেই সময় তার ম্যানেজার, মানে প্রজেক্ট ম্যানেজার সেই প্রজেক্টের, এখনো বেঁচে আছেন এবং সেখানে লোকে ঘুরতে যায় এবং তার নিজের এক্সপিরিয়েন্সেস লোকে শোনে, ডকুমেন্ট বানায় এই মুহূর্তেও। মানে যিনি প্রজেক্ট ম্যানেজার ছিলেন তার এক্সপিরিয়েন্স। এক্স্যাক্টলি। সাউন্ডটা কি অ্যাকচুয়ালি কোথাও রয়েছে যে কিরকম সাউন্ড শোনা গেছিল তখন? সম্ভবত, ইন্টারনেটে তো নেই,
ইন্টারনেটে নেই, এবং আমি নিজে ফিজিক্যালি সেখানে যাইনি এখন। সেনসিটিভ খুব ইনফরমেশন হবে হয়তো। হতে পারে, যেরকম আমেরিকা এরিয়া 51 এর ইনফরমেশন কাউকে দেয় না। তারপরে হ্যাঁ এক্স্যাক্টলি, ওটা তো এলিয়েনের ব্যাপার রয়েছে ওখানে। তার উপর দিয়ে ড্রোন যেতে পারে না, হেলিকপ্টার, প্লেন, জেট কিছু যেতে পারে না, স্যাটেলাইট অব্দিও নয়। তো হতে পারে সেরকম কিছু। সত্যি কি কিছু এক্সপ্লোর হয়েছিল সেই মোমেন্টে? কি মনে হয় তোমার, মানে অ্যাকচুয়ালি হেল বলে কিছু এক্সিস্ট করে? আমার যেটা মনে হয়, দেখো হেলের আগে এটা জানা উচিত যে মরলে কি পাপের শাস্তি পাওয়া যায়। সেটাই, মানে ধরো তুমি কিছু ভুল করলে, এবার তুমি ভাবলে যে না আমি যদি মারা যাব যখন, তারপরে কিন্তু একটা বিচার হবে, দ্য জাজমেন্ট ডে একটা আসবে। ঠিক, এটা সত্যি কিনা এটা বড় প্রশ্ন। আমার মনে হয় তুমি আজকে কোনো একটা ভুল করলে, সাপোজ, তোমার কনসিয়াস মাইন্ড মানে ক্যালকুলেটিভ মাইন্ড তোমাকে সবসময় সান্ত্বনা দেবে। তুমি একটা ভুল করে দেখো, সঙ্গে সঙ্গে বলবে আরে এগুলো আজকালকার যুগে হয়, আরে কিছু হবে না, ঠিক আছে, এমন কোনো বড় ব্যাপার নয়, আজকালকার যুগে হয়েই থাকে। এটা কিন্তু সবসময় তুমি নিজেকেই, তোমার মন তোমায় সান্ত্বনা দেবে, ঠিক, যাতে তোমার নার্ভাস সিস্টেম ব্রেকডাউন না করে, তুমি যাতে সাবলীল থাকো, রাইট? কিন্তু মানুষ যখন মারা যায় তার কনসিয়াস মাইন্ড থাকে না মৃত্যুর পরে, থেকে যায় সাবকনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ড খুব বোকা। তুমি সিনেমা হলে যাচ্ছ, একটা সিনেমা কমেডি, তুমি জানো ওটা মিথ্যে তবু হাসছো, দুঃখের সিনেমা, তুমি জানো ওটা মিথ্যে তবু কাঁদছো, অ্যাকশন, তোমার রক্ত গরম হয়ে যাচ্ছে, তুমি জানো মিথ্যে। সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে এরকম বোকা, বোঝে না। মৃত্যুর পরে কি হয়, তুমি যদি কোনো এমন কাজ করে থাকো যেটাতে তোমার মধ্যে একটু হলেও গিল্ট আছে, গিল্ট, পয়েন্ট টু বি নোটেড, গিল্ট হচ্ছে পাপ পুণ্যের বিচারের প্রধান উপকরণ। মনের মধ্যে যদি গিল্ট থাকে, তুমি মৃত্যুর পরে সেই পাপের বা ভুলের তোমার গিল্ট তোমাকে খাবে। আচ্ছা, সাপোজ ধরো এটা জীবদ্দশাতেও অ্যাপ্লিকেবল। ধরো তোমার একটি গার্লফ্রেন্ড আছে, তোমাদের ব্রেকআপ হয়ে গেল, তোমার গিল্ট হলে তুমি একা ঘরে কাঁদবে, কারোর সামনে নয়, কিন্তু একা ঘরে কাঁদবে, কষ্ট তো। যদি গিল্টি না থাকে, ছেড়েছি, ভালো করেছি, ছাড়াই তো কথা, তোমার কিছু হবে না। কিন্তু গিল্ট থাকবে, কারণ তোমার মধ্যে সেন্স আছে, তোমার কনসিয়াস মাইন্ড এই সমাজের দ্বারাই তৈরি, তোমার গিল্ট হতেই হবে। আর যখনই তোমার মৃত্যু হবে, নরক ওটা কি বলা হয়, আর কিছু নেই। নরক ব্যাপারটাই হচ্ছে তোমার কনসিয়াস মাইন্ডের রিভেঞ্জ তোমার প্রতি। কনসিয়াস মাইন্ড মারা গেলে সাবকনসিয়াস মাইন্ড কোনো জায়গা এক্সিস্ট করে না, তাই তো? জাস্ট একটা মাইন্ডের একটা, ওই যে বললাম, বেশ কিছু জায়গায় আবার মানে একটা ফিজিক্যাল নরক, একটা সাইকোলজিক্যাল নরক। ফিজিক্যাল নরকের কথা বহু জায়গায় দেখা আছে, যেমন উড়িষ্যায় একটি নদী আছে, বৈতরণী নদী, বলা হয় যে নরকের রাস্তা ওইখান দিয়েই যায়। আচ্ছা, স্বর্গের রাস্তাও, কিন্তু উপলব্ধিটা আলাদা আলাদা হবে। রক্তের সাগর, সেখানে লোকে মরা পচা গলা দেহ, গরুর পুরাণে লেখা আছে আর কি। তো ফিজিক্যাল লোকেশনের কথা আমি জানি না, যদি হলো আর্থ থিওরি সত্যি হয় কখনো, হতে পারে হয়তো কোনো নরকের সন্ধান পাওয়া গেল মাটির নিচে, কিন্তু সেটা এখনো অব্দি সেইভাবে প্রমাণিত নয়। তবে হ্যাঁ, রাশিয়ার যে ঘটনাটা ঘটেছিল সুপার ডিপ বোর হলে, সেটা থেকে এরকম ঘটনা আগে এসছে যে হ্যাঁ, সামথিং ইজ দেয়ার, মেবি সামথিং ইজ দেয়ার বাট নট প্রুভেন, রাইট? এটা এমন জিনিস না, প্রুভ হয়ে গেলেও মানুষ ভাববে যে প্রুভ হয়নি। সেটাই, এই জিনিসগুলো মানুষ এইভাবেই নেয়, কারণ কি কনসিয়াস মাইন্ড মনকে বোঝাতে চাইবে না নরক বলে কিছু নেই। যার সাথে কোনো ভৌতিক কাণ্ড ঘটেছে জীবনে, তার সাথেই ঘটেছে, সে বিশ্বাস করে, কাউকে বিশ্বাস করাতে পারে না। একটা সময় গিয়ে, একটা বয়সের পরে সে নিজেও বিশ্বাস করতে পারে না, কারণ প্রতিদিন যে বাস্তবটা সেটা তাকে বিশ্বাস করতে বারণ করে। ঠিক, যেটা আমি তোমাকে বললাম, এক্স্যাক্টলি সবার জীবনেই মোটামুটি কিছু না কিছু ঘটেই, কিন্তু ওটা নিয়ে পড়ে থাকলে তো মানে মাইন্ড ডিস্টার্ব হয়ে যাবে না? আমি অন্যরকম ভাবে ভাবি, আমি অ্যানালাইসিস করার চেষ্টা করি আর কি। আমার মনে হয় যে আমি যেটা জানি সেটাকে আমি কনফার্ম করতে পারবো, সেটাকে আমি রেজিস্ট করতে পারবো। যাকে আমি চিনি না তাকে আমি রেজিস্ট করতে পারবো না। আচ্ছা, একটা কথা বলো, এই যে জাতিস্বরের যে কনসেপ্টটা, মানে যাদের আগের জন্মের কথা মনে থাকে, হ্যাঁ হ্যাঁ, তো কিন্তু সবার সাথে তো এই জিনিসটা হচ্ছে না। না, তো যাদের সাথে হচ্ছে, মানে জাতিস্বর জিনিসটা হচ্ছে কিরকম ভাবে? ধরো তোমার আগে 10টি জন্ম তুমি অলরেডি বেঁচে এসেছো, এটা তোমার 11তম জন্ম সাপোজ, এরকম অ্যাকচুয়ালি হয়? হ্যাঁ,
মানে একটা এভিডেন্স সোলের তো, অনেক জন্ম থাকে। হ্যাঁ এভিডেন্স তো তাই বলছে। আচ্ছা, মানে সাইন্টিফিক এভিডেন্সও হিপনোথেরাপিতে, যদি সেটা না হতো তাহলে তো হিপনোথেরাপির একজন পেশেন্ট নিজের আগের জন্মের কথা বলতে পারতো না। সে তো হিপনোটাইজড সেই মুহূর্তে। যে হিপনোথেরাপিস্ট, সে তোমার সাবকনশিয়াস মাইন্ডের ওই লাইব্রেরি ঘেঁটে পুরোনো বইটা বার করছে যেটা তুমি অনেক দিন পড়োনি, যেটার কথা মনে নেই তোমার। ওটাই তো পূর্বজন্মের কথা। বেসিক্যালি মানে এরকম ভাবেই হচ্ছে। আর জাতিস্বরদের তাহলে হঠাৎ মনে থাকে কি রকম ভাবে? কোন একটা ইভেন্ট যেটা তার মাথায় না স্টাক করে গেছে। যেমন ধরো ছোটবেলায় বহুবার লেগেছে আমাদের পা ভেঙেছে, কিন্তু কোনো একটা সময় এত বেশি লেগেছে, যেমন এই যে কাটা দাগ, জিজ্ঞেস করলে কালকে কাটা দাগটা আমি কখনো ভুলবো না, কিন্তু একটাই বাড়ি কি কেটেছে, বহুবার কেটেছে আমার, বিভিন্নবার লেগেছে, কিন্তু এটা মনে আছে কারণ এই ঘাটা বেশ বড়। ঠিক সেরকম পূর্বজন্মের এমন কিছু ঘা, তোমার মৃত্যুর কারণ বা এমন কোন ইভেন্ট এতটা বেশি বেদনাদায়ক বা সুখকর, যে কোনো ইমোশন যদি খুব অপটিমাম লেভেলে হয় আর কি, সেটা তোমার মাথায় স্টাক করবে, মানে সেটা একটা ঘা থাকবে, একটা দাগ থাকবে, দাগ থেকে যাবে। সেটা হতে পারে পরের জন্মেও চলে আসলো, সেটা তুমি মনে করবে কিন্তু কানেক্ট করতে পারবে না। যদি মাথার উপর চাপ দাও, মনে করার চেষ্টা করো, হতে পারে তুমি ইন্টারকানেক্ট করতে পারলে ব্যাস তুমি জাতিস্বর। এই দেজাভু যে ব্যাপারটা আছে, এটা কি পূর্বজন্মের সাথে কানেক্টেড কোনোভাবে? না, এক্সপ্লেনেশন আছে কিছু? না, পূর্বজন্মের সাথে কানেক্টেড নয়, কারণ দেখো যখন দেজাভুটা হয় কিরকম ভাবে তাহলে? দেজাভু না, একটা মানে ম্যাক্সিমাম মানুষের সাথে হয়, আমার অনেকের সাথে, হ্যাঁ আমারও হয়েছে। আমি যখন হয়েছে তখন জানতাম না যে কি হচ্ছে, পরবর্তীকালে বুঝেছি যে এটাকে বলা হয় দেজাভু। দেজাভুটাকে আমি যত দেখেছি, মানে ইফ আই এম নট রং, এক্সপেরিয়েন্সটা হচ্ছে আমি যখনই একটা কিছু এক্সপেরিয়েন্স করলাম, ঠিক তার আগের মুহূর্তে এই ঘটনাটাই আমি দেখেছিলাম যেটা হলো। এক্স্যাক্টলি মনে হয় যে দেখেছিলাম এই জিনিসটা অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, অনেকে বলে এটা দু রকম থিওরি আছে। আচ্ছা, অনেকে বলে যে কিছুই না, যখন ঘটছিল বাস্তবিকভাবে তখনই ঘটছে, মাথা শুধু প্রসেস করছে, মস্তিষ্ক যে না এটা একটু আগেই হয়েছিল। মানে বুঝতে পারলাম না। মানে ধরো এই যে এই মুহূর্তে তোমার সাথে কথা বলছি, এটাই যদি আমি কম্পেয়ার করি দেজাভুর সাথে, তোমার সাথে কথা বলছি, এই যে একটা পার্টিকুলার একটা প্লট, এই সময়টাই 5 মিনিট আগে বা 5 মাস আগে আমি তো কখনো দেখেছিলাম স্বপ্নে বা ওই সময় জীবদ্দশাতেই, মানে অজ্ঞানে নয় জ্ঞানেই, এবং আমার সেটা মনে পড়লো যে হ্যাঁ আমি এরকম তো দেখেছিলাম, এই সময়টা এই পার্টিকুলার ইভেন্টটাই তো হয়েছিল। হতে পারে হয়তো হয়নি, আমি দেখিনি, এটা হচ্ছে যে সেই মুহূর্তে ব্রেন প্রসেস করলো অতীতে যে হ্যাঁ হয়েছিল, আমাকে বোঝানোর চেষ্টা করলো। অনেকে এটা বলে, আবার অনেকে বলে এটা সময়ের একটা লুপ হোল। সময়ের লুপ হোল মানে যে পদ্ধতিতে কখনো হয়তো টাইম মেশিন আবিষ্কার হবে, আচ্ছা কখনো হয়তো হবে, হয়ে গেছে, আই ডোন্ট নো, বেশ কিছু এভিডেন্স বলে এটা, বাট আমার মনে হয় হয়নি। কিন্তু এই যে টাইমের লুপ হলে, তোমার লুপ হোলকে কাজে লাগিয়ে টাইম মেশিন আবিষ্কার হতে পারে, সেই লুপ হোল গুলো, যেমন আমরা একটা সিনেমা দেখেছি ইন্টারস্টেলার, দেখবে যখন লাস্টে যে প্রোটাগনিস্ট যে হিরো, সে যখন একটা টাইমের স্পেস টাইমের ফেব্রিকে আটকে যায়, সে তখন নিজের ঘর খোঁজে, বাড়ি খোঁজে, নিজেরই মেয়েকে দেখে যে ওই বুক সেলফ থেকে বার করছে, আগে অতীতের সময় দেখে ছোট অবস্থায়। দ্যাট মিনস কি ওটা একটা টাইমের লুপের মধ্যে ফেসে গেছে। হ্যাঁ, ইটস আ লুপ অফ টাইম। টাইম কিন্তু পাইয়ের মতো, টাইম কিন্তু অতীত বর্তমান ভবিষ্যৎ নয়, ইটস নট লিনিয়ার। টাইম সরল রেখায় চলছে না, টাইম একটা পাইয়ের মতো। এর পাইয়ের যখন একটা ইন্টারকানেকশন হয়, পাই মানে কি এইভাবে ঘুরছে, তো এই যে ইন্টারকানেকশন, এই সময় লুপ তৈরি হয়। হতে পারে দেজাভু হয়তো সেরকমই একটা লুপ যেটা আমাদের জীবনে আসে, আমরা এক্সপ্লেন করতে পারি না, এবং এটা এখনো অব্দি হাইপোথেসিস আর কি, এটা এখনো অব্দি ফুললি প্রুভেন নয় কোনো অংশ থেকে, লোকে যাই বলুক না কেন। এই দুটো থিওরি আছে যে দেজাভুর। তো তুমি যে তখন ওই যে নরকের যে কথাটা বলছিলে, সেখান থেকে আমার কথায় একটা জিনিস মাথায় এলো, যে সেটা হলো ডেভিল যে জিনিসটা, ঠিক আছে, যে কোনো এন্টিটি তো ডেভিল ডেমনিক এন্টিটি হয় না, এই ডেমনিক এন্টিটিটা এলো কোত্থেকে, বা এটা তৈরি কিরকম ভাবে হলো, বা এটা কি তৈরি কেউ করেছিল নাকি প্রথম থেকে এক্সিস্ট করতো? আমি তোমাকে এবার এই বিষয়ে যদি কথা বলতে চাই, তাহলে মানে প্র্যাকটিক্যাল নয়, আমি প্রথমে তোমাকে পৌরাণিক কথা বলি। ডেভিলের কথা যখন আমরা বলি, তখন আমাদের নয় বুক অফ জেনেসিসে চলে যেতে হয়, আর না হলে আমাদের মানে হিন্দু শাস্ত্রে পুরাণে চলে যেতে হবে, শয়তানের কথা, রাইট, শয়তানের কথা। তো
বলা হয় যে ঈশ্বর মানুষকে মাটি দিয়ে তৈরি করেছে, জিন্সদের আগুন দিয়ে তৈরি করেছে, মানে এলিমেন্টস গুলো আচ্ছা আলাদা আলাদা এন্টিটিকে তৈরি করেছে এলিমেন্টস গুলো দিয়ে। এলিমেন্টস গুলো হলো উপাদান এবং আলাদা আলাদা এন্টিটি গুলোকে তৈরি করেছে। এর বলার অর্থ কি এটা রূপক? এরকম তো হয়নি, আমাদের শরীর তো মাটি দিয়ে তৈরি নয়, এটা হলো রূপক। এর অর্থ কি বলছে যে তৈরি করেছে বা তৈরি, আমি যদি ঈশ্বরকে কিছুক্ষণের জন্য বলি যে না ঈশ্বর নেই, যদি এটাও বলি যে ক্রিয়েশন ডাজন্ট নিড আ ক্রিয়েটর, তাহলেও প্রকৃতি যে তৈরি করেছে এই বিশাল ডিজাইনটা, এখানে বেশ কিছু এন্টিটি এমন আছে যাদের আমরা দেখতে পাচ্ছি না বা উপলব্ধি করতে পারছি। তারা কিন্তু প্রেতাত্মা নয়, মানুষ মরে গিয়ে কিন্তু তারা হয়নি। আচ্ছা, যেমন জিনি আমরা আলাদিনের জিনিকে শুনেছি তো, জিন যেমন আমির খান, আমির হচ্ছে একটা ঘরোয়া জিন যে তোমার শুভ শক্তির প্রতীক। আফরিদ, মারিদ এরা হচ্ছে অশুভ শক্তির জিন আর কি। আচ্ছা, ওদের মতে, আরবীয় সংস্কৃতির মতে এদেরকে মানা হয়। ঠিক যেরকম আমরা বেতালকে মানি, বিক্রম বেতালের গল্প পড়েছি, সেই রকম এদিকে পুজো করা হয়। হ্যাঁ, অনেকে পুজো করে। বিক্রম যেখানে তুমি চলে যাও উজ্জয়িনীতে, যেখানে বিক্রম বেতালের ঘটনাটা ঘটেছিল, ওখানে এখনো একটি মন্দির আছে। আচ্ছা, মানে আছে, আমি জানি না যে তখন এই ঘটনাটি ঘটেছিল কিনা, বেতাল আছে কিনা, এটা একটা ডিফারেন্ট কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন। আমি দেখিনি বেতালকে, কিন্তু প্রথমেই বললাম যে পুরাণ কাহিনীর কথা বলছি এই মুহূর্তে। ঠিক, ডিমনিজম নিয়ে পড়াশোনা হয় পাশ্চাত্যে রীতিমতন, ঠিক আছে? তো টোটাল 72 রকমের ডিমন্স, তাদের 7 জন রাজা, তাদের শক্তি কতটা, যত উঁচু পর্যায়ে যাবে তার শক্তি তত বাড়বে, ডিমনিজম এটা বলে। আচ্ছা, এবং ভ্যাটিকান আগেকার যুগে, এখন হয়তো হয় না, এক্সরসিজম আগে প্রচুর হতো, মধ্যযুগে প্রচুর হয়েছে। তো ভ্যাটিকান তখন পার্টিকুলার পাদ্রীদের, যারা এক্সরসিস্ট যারা ছিল আর কি, এক্সরসিজমে পারদর্শী ছিল, তাদেরকে দিয়ে এই এক্সরসিজমের ঘটনাগুলো ঘটানো হতো, মানে ভূত তাড়ানো যেটাকে আমরা বলি। যেহেতু একটা জিনিস তুমি আমাকে বলো যে এই যে এন্টিটি গুলো, এগুলো তো আমাদের ডাইমেনশনে বিলং করে না, তো এরা কি কোনো পোর্টালের থ্রু দিয়ে হিউম্যানদের ফিজিক্যালি হার্ম করে, নাকি ওরা কোনো অন্য ডাইমেনশন থেকে আমাদের দেখতে পাবে, অবজার্ভ করতে পাবে? ব্যাপারটা কি? পাগলামি কি জিনিস? ধরো তুমি পাগলা গলা দেখেছো, পাগল হয়ে যাওয়া মানেটা কি? মানে তার ক্যালকুলেটিভ মাইন্ড, সচেতন মস্তিষ্ক তার গ্রিপে নেই, সে সেই জন্য প্ল্যান করতে পারছে না, সেন্স করতে পারছে না, কি সে কোন ঘটনায় কি করতে হবে সে জানে না। এই তো আমরা এটা বোঝার জন্য না, মানে কোয়ান্টাম ফিজিক্স এর পার্ট এটা অ্যাকচুয়ালি। আচ্ছা, টেলিপোর্টেশন, কোয়ান্টাম জাম্পিং, এইগুলোর পার্ট। মানে কোয়ান্টাম ফিজিক্স এর, তুমি কোয়ান্টাম ফিজিক্স দিয়েই কিন্তু মানে আত্মাকে বা পরলোককে বা এই ধরনের ব্যাপারগুলোকে বেশি ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে। মানে আমরা যা দিয়ে তৈরি, বেসিক্যালি ধরো এই ঘড়িটা একটা সলিড, যার কোনো প্রাণ নেই, রাইট? এটাকে আমি ভাঙতে থাকলাম ধীরে ধীরে, তুমি লাস্টে কি পাবে? মলিকিউলস, অ্যাটমকে ভেঙে ফেললে, ঠিক, আরো ছোট জায়গায় গেলে তুমি প্রোটনস, আরো ছোট জায়গায় গেলে কোয়ার্টস, আরো ছোট জায়গায় গেলে স্ট্রিং থিওরি। এই মহাবিশ্বে যা কিছু তৈরি হচ্ছে, যা দেখতে পাচ্ছি বা পাচ্ছি না, ইভেন এর যেটা আমাদের চারপাশে আছে, সবকিছু স্ট্রিং দিয়ে তৈরি। মানে আমাদের মহাবিশ্বে কোনো একটা আণুবীক্ষণিক একটা বিল্ডিং ব্লক আছে যেটা দিয়ে সবকিছুই তৈরি। আচ্ছা, মানে আমাদের আত্মাও বলো বা শরীরই বলো, শুধুমাত্র স্টেটটা আলাদা আলাদা, যেরকম বরফ আর জল। তুমি এটা বলছো না যে ঋগ্বেদে কি একটা বলা আছে যে 26টা ডাইমেনশন? হ্যাঁ, ঋগ্বেদে 26টি মাত্রা বা ডাইমেনশনের কথা বলা হয়েছে। ঋগ্বেদে তো আসলে ঋগ্বেদের সময়কার সাহিত্যিকরা তো অন্যরকম ছিল, তারা রূপকের সাহায্যে বোঝাতো আর কি। তো বলা হয় যে বিষ্ণু মানে নারায়ণ একদম টপ মোস্ট জায়গাতে আছে আর কি, 26তম ডাইমেনশনে। সেই সময় নারায়ণের পুজোই হতো আর কি, শিবের পুজো তো ঋগ্বেদে নেই, তারপরের কালে হয়েছে, সেই জন্য তারা ওই জায়গাটাতে নারায়ণের স্থান দিয়েছে। এটা কিন্তু ধর্মীয় ইভেন্ট নয়, আমাদের কনসেন্ট্রেট এটাই করা উচিত না যে নারায়ণের স্থান ছিল কিনা, কনসেন্ট্রেশন এটা যে কটা মাত্রার কথা ওরা বলছে। এক্স্যাক্টলি। বরাহের মূর্তি তুমি শুনেছো নিশ্চয়, বিষ্ণুর যে বরাহ অবতার, বরাহের ওল্ডেস্ট মূর্তি প্রায় মানে প্রায় 1000 এডি, মানে 1100 সেঞ্চুরির কথা।
আর 1500 থেকে 1600 মাঝখানে এটা আবিষ্কার হয়েছিল যে পৃথিবী গোল। তাহলে অতদিন আগের বরাহ মূর্তির মুখে গোল পৃথিবী কি করে এলো? ওরা অ্যাস্ট্রোনমিক্যাল ফ্যাক্ট গুলো আগে থেকে জানতো, তাই ওরা যে মাত্রার কথা বলেছে 26টা ডাইমেনশন, আমরা এই মুহূর্তে মোটামুটি 11খানা ডাইমেনশনকে হাইপোথেটিক্যালি মানে আমরা আঁকতে পেরেছি জিওমেট্রিক্যালি, যে হ্যাঁ এই ডাইমেনশনটা দেখতে এমন হবে। 1 ডাইমেনশন পয়েন্ট, 2 ডাইমেনশন সরল রেখা, 3 ডাইমেনশন যেরকম আমরা যা দেখছি সব মোটামুটি ভাবে 3 ডাইমেনশনাল স্পেস। সময়কে অনেকে 4 ডাইমেনশন বলে। তা আমরা বেসিক্যালি 3 ডাইমেনশনে রয়েছি, তাই তো? আমরা হ্যাঁ, জীবদ্দশায় সমস্ত প্রাণী, মানুষ ইনক্লুডিং, তারা 3 ডাইমেনশনাল স্পেসে। 4th ডাইমেনশন 5th ডাইমেনশনে কি কেউ আছে? হ্যাঁ, তা কি পসিবল? পসিবল, এভরিথিং ইজ পসিবল। আমাদের প্রকৃতিতে অপ্রাকৃতিক বলে কিছু নেই আমি মনে করি। তো 5th ডাইমেনশনে যারা আছে তারা 3 ডাইমেনশনে যারা আছে তাদেরকে দেখতে পাবে, কিন্তু যারা 3 ডাইমেনশনে তারা 5th ডাইমেনশনে কাউকে দেখতে পাবে না, এরকম ব্যাপার। ডাইমেনশন যত ডাইমেনশনের যে থিওরি, মাল্টিভার্স থিওরি বলে, ধরো কোনো একটি এন্টিটি 10th ডাইমেনশনে আছে, আমরা মানে অ্যাজিউম করে নিলাম আছে, থাকতে পারে কিনা সেটা আলাদা ব্যাপার। 10th ডাইমেনশনে যে এন্টিটি মানে এক্সিস্ট করছে, সে 10th, 9th, 8th, 7th, 6th, 5th, 4th, 3rd, 2nd এবং 1st ডাইমেনশনকে অনুভূতি করতে পারবে, কিন্তু তুমি 5th ডাইমেনশনকে অনুভব করতে পারবে না। ঠিক আছে? পিঁপড়ের কাছে ওই যে বললাম 2টো লাইট পোস্ট, একটা তার গেছে, আমি এখান থেকে তার দেখছি, তারটা আমার কাছে 2 ডাইমেনশন। পিঁপড়ের কাছে থার্ড, মানে ও পিঁপড়ের কাছে কিন্তু এই তারের ওপর দিয়ে যাওয়াটাই মানে থার্ড ডাইমেনশন, 3 ডাইমেনশনাল স্পেস, কারণ ও কিন্তু হাইটটাও বুঝতে পারছে। এক্স্যাক্টলি, মানে ব্যাপারটা পুরো রিলেটিভ। আমরা খুবই ক্ষুদ্র, খুবই ছোট, মানে এরকম অনেক জিনিসপত্র আছে যেটা আমাদের সমাজের অনেক বাইরে। 101%, এতে কোনো সন্দেহই নেই। কারণ আমাদের শোনা, দেখা, ছোঁয়া এই সবগুলি তো লিমিটেড। আমরা এখনো এইটুকুও জানি না যে গন্ধ কি, পারফিউম কি, সেন্ট কি, আমরা জানি না।